আগের এপিসোডে আমরা দেখেছিলাম আমাদের হিরো জুন সিঁড়ি থেকে পড়ে গিয়ে খুবই লজ্জার মধ্যে পড়েছিল। সে ভাবছিল যে এত কিছু রেকর্ড হয়ে যাওয়ার পরে সে সবার সামনে কী করে মুখ দেখাবে। আর অলরেডি তো পুরো মিডিয়াতে এই খবরটা ছড়িয়ে গেছে। জুন নিজের উল্টোপাল্টা ভিডিও দেখছিল এবং ভাবছিল এবার সে কী করে লোককে মুখ দেখাবে। সে তো এই নিয়েই মাথা ঘামাচ্ছিল সকাল সকাল। আর এই অবস্থা থেকে বাঁচানোর জন্য চলে এসেছে তার বন্ধু। তার বন্ধু এসে তাকে বলে, আরে ভাই এসব ছাড়, এগুলো লোকে কয়েকদিনের মধ্যেই ভুলে যাবে। কিন্তু আমাদের জুন বলে যে লোকে কী করে ভুলবে, অলরেডি সবাই এটা দেখে নিয়েছে, এখন তো আমার পুরো নাম বদনাম হয়ে গেল। আর জুন কান্না করতে শুরু করে। ওইদিকে হিরোইনের বসও তাকে বলে যে এরকম উল্টোপাল্টা কাজ করার তোমার কি দরকার ছিল। আর হিরোইন চুপচাপ সেই কথাগুলো শুনতে থাকে, কারণ কি সত্যি পুরো ব্যাপারটাই একেবারেই জঘন্য ছিল। ওইদিকে আমরা দেখি আমাদের হিরো তার বন্ধুকে বলছে যে সে কোনো মতে ডিটেকটিভের রোল আর করবে না। সে 7 বছর ধরে একই রোল করে যাচ্ছে এবং এখন সে একেবারে ফেড আপ হয়ে গেছে। সে তার বন্ধুকে বলে, ভাই যেভাবেই হোক না কেন তুই আমাকে এই রোল থেকে বাঁচা। এবং এই নিয়ে তার বন্ধুর মধ্যে প্রচণ্ড ঝগড়া ঝামেলা শুরু হয়। সে বলতে থাকে, এখন তো লোকে আমাকে ডিটেকটিভ ভাবে, লোকে তো আমাকে আমার নিজের নাম দিয়েও চেনে না। সে বলে, যেরকম করেই হোক না কেন তুই যা ইচ্ছা কর, কিন্তু এই রোল থেকে আমাকে বাঁচা। এরপর সে ডাইরেক্টরের কাছে গিয়েই বলে তার রোলটা যেন একেবারে পাল্টে দিতে। তখন ডাইরেক্টর বলে যে তার অনেক ধার দেনা হয়ে গেছে। তখন সে বলে যে কিন্তু সেই রোলটা করতে চায় না। কিন্তু ডাইরেক্টর তাকে অনেক কিছু বলে চুপ করিয়ে দেয়। এরপর আমরা প্লেনে দেখি জুনকে। জুন চুপচাপ প্লেনে ছিল। তখন সে দেখতে পায় যে তার পাশে একজন বসে আছে, সেও খুব ফেমাস। সেই লোকটা খুব আনকমফোর্টেবল ছিল। হুট করেই তখন জুন দেখতে পায় একজন এসে তার কাছে অটোগ্রাফ চাইছে। তো জুন গেল, গিয়ে বলছে, দিন আমি আপনাকে অটোগ্রাফ দিয়ে দিচ্ছি। তখন লোকটাও বলল, হ্যাঁ হ্যাঁ নিন। জুন তাকে অটোগ্রাফ তো দিল, কিন্তু জুনের একটু ভুল হয়ে গেছিলো। কারণ কি লোকটা অ্যাকচুয়ালি তার কাছ থেকে না, তার পাশে যেই ফেমাস পার্সন বসে আছে তার থেকে অটোগ্রাফ চাইছিল। এর জন্য জুনের তো প্রচণ্ডই লজ্জা লেগে গেল। জুন নিজের মুখ কী করে ঢাকবে সেটাই বুঝতে পারছিল না। মানে পুরো ব্যাপারটাই খুব এম্বারেসিং ছিল। এরপরে আমরা দেখি আমাদের সোককে। সে এসেছে একজন আইডলের ফটো তুলতে এবং তার থেকে কিছু জানতে। তো আমাদের সোক ওখানে গেছে। গিয়ে ওখানে এতই ভিড় ছিল যে সোক পুরো আইডলের গলাতেই ঝুলে পড়েছে। সেখান থেকে বাঁচানোর জন্য সে কিছু একটা খুঁজছিল। তখন সে দেখলো অন্য কেউ না, তখন সে দেখলো আমাদের জুনকে। সে জুনকে বলল জুন যেন তাকে হেল্প করে, কিন্তু জুন তাকে দেখতেই থাকলো। আর ভিড় সেই মেয়েটাকে ঠেলে নিয়ে চলে গেল। আর জুনকে তার ম্যানেজার ঠেলে নিয়ে চলে গেল। জুন সেই মেয়েটার জন্য চিন্তিত তো ছিল, কিন্তু সে কিছু করতে পারলো না। পরে সে ম্যানেজারকে বকলো যে সেই মেয়েটার হেল্প করতে পারতো। যাই হোক না কেন, পরে সোক দেখলো যে একটা মেয়েকে বডিগার্ড ঠেলে ফেলে দিয়েছে। তো সেই দেখে সে সেখানে দৌড়ে যায় এবং দৌড়ে গিয়ে সে বডিগার্ডকে অনেক কথা শোনায়। সে বডিগার্ডকে গিয়ে বলে যে এরকম করা তার উচিত হয়নি। তখনই সেই ফেমাস পার্সন তাকে দেখে ফেলে এবং সে বুঝতে পারে যে আমাদের সোক প্রচণ্ডই ভালো মানুষ। সে বলে যে এরকম করে কোনো বডিগার্ডকে বিহেভ করা উচিত না। আর সেই ফেমাস পার্সন দেখে যে সোক তার ব্যাগই ফেলে চলে গেছে এবং সে সোককে ভালো করে দেখতে থাকে। পরে সে সোককে তার ব্যাগটা ফেরত দিয়ে দেয় এবং তাকে বলে যে তুমি সত্যিই খুব ভালো মানুষ। পরে আমরা দেখি কয়েকজন ফ্যান্স এত সোকের পিছনে পড়ে গেছে যে সোক সেই ফেমাস পার্সনটাকে নিয়ে পালাচ্ছে। অ্যাকচুয়ালি সে ভয় পেয়ে গেছিলো সেই ভিড় দেখে। তখন সেই মেয়েগুলো বলে যে অ্যাকচুয়ালি ওরা ওকে থ্যাঙ্কস বলতে এসছে। পরে সোকও সেখান থেকে চলে যায়। সেই মানুষটি তাকে আবার ডাকে। সোক আবার আসে, এসে বলে যে আপনার সাথে আমার পরে দেখা হবে, কেমন, এখনের জন্য টাটা। কিন্তু সে ভুলে যায় তার আইডিটা এবং সে জানতে পারে যে সে অ্যাকচুয়ালি একজন জার্নালিস্ট এবং সে অবাক হয়ে যায় এই জিনিসটা দেখে। জুনের কথা ভাবতে ভাবতে সেই মেয়েটা নিজের ফোন ঘাঁটে এবং দেখতে পারে তার সেই ভাইরাল ভিডিওটা। তখন সে বুঝতে পারে এই জুনই সেই লোকটা যাকে সে এয়ারপোর্টে দেখেছে। এবং এইটা জেনে সে তো অবাক হয়ে যায়, কারণ কি সে বুঝতে পারে এই লোকটা কে। পরে আমরা দেখি সেই ফেমাস পার্সন তার বাড়িতে এসছে এবং আমরা জানতে পারি তিনি সেখানকার একজন বিখ্যাত প্লেয়ার। তার মা তাকে বলে সে কবে আবার কামব্যাক করবে। তখন সে বলে সে চুপচাপ নিজের কাজ শুরু করতে চায় এবং সে চায় না এই নিয়ে বেশি হাঙ্গামা হোক। পরে আমরা দেখতে পারি যে তার ঘরে অনেক মেডেলস পড়ে আছে। তিনি আসলে একজন বিখ্যাত প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার।
পরের দিন আমরা দেখতে পারি তিনি একটা কোম্পানি মিটিংয়ে আছেন এবং তার প্রপোজালে সবাই খুবই হাততালি দিচ্ছে এবং সবাই অ্যাগ্রি করছে। আসলে ইনি একজন বিখ্যাত মানুষ এবং ইনি নিজের কোম্পানিতে নতুন জয়েন করেছেন। এবং এরপরেই আমরা দেখতে পারি যে তিনি আমাদের শোকের কার্ডটা ফেরত দেওয়ার জন্য তার অফিসে এসছে। ওইদিকে শোক চলে এসছে তার বসের অর্ডারে আমাদের জুনের বাড়িতে। সে প্রথমে একটু ঘাবড়াচ্ছিল, সে নিজেকে রেডি করে এগিয়ে গেল এবং জুনের সাথে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য রেডি হয়ে গেল। সে আস্তে আস্তে সিঁড়ি চড়তে চড়তে ভাবছিল যে কী অদ্ভুত ঘটনাই না ঘটেছে। যখন জুন তাকে দেখল তখন জুনের মনে পড়ে গেল যে এই সেই মেয়েটা যে তাকে ওইভাবে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। জুন এই দেখে খুব অবাক হয়ে গেল এবং সেই মেয়েটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জুন তো ওকে ছাড়বে না। জুনের খুব অপমান হয়ে গেছে এতদিনে। তো জুন তার উপর চিৎকার করতে শুরু করলো এবং বলল সে জানে যে এই মেয়েটা কতটা খারাপ এবং সেই দিন এই মেয়েটা ইচ্ছা করে সব করেছে। তো জুন চিৎকার চেঁচামেচি করতে শুরু করে এবং বলে সে যেন তার বাড়ি থেকে চলে যায়। তার বন্ধুও তাকে সামলাতে পারছিল না, সে তো খুবই রেগে গেছিলো। তখন সেই মেয়েটা যেভাবেই হোক না কেন তাকে শান্ত করিয়ে তার সাথে ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে প্রস্তুত করালো। লোকটার ইন্টারভিউ তো সে নিচ্ছিল, কিন্তু আমাদের শোক যেহেতু আমাদের জুনের ব্যাপারে কিছুই জানতো না, তাই সে উল্টো পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করছিল। এমন এমন প্রশ্ন জিজ্ঞাসা করছিল যার জন্য আমাদের জুন খুব রেগে যায় এবং রেগে গিয়ে সে বলে যেহেতু তুমি আমার ব্যাপারে কিছুই জানো এবং অপমান করতে এসছো, তাই আমি তোমার সাথে কোনো রকম ইন্টারভিউ নেবই না। এরপরে সে তার বন্ধুকে বলে যে এরকম মেয়ে কেন আমার আশেপাশে ঘোরে, আর তারা দুজন ঝগড়া করতে শুরু করে। তার বন্ধু তাকে বোঝায় যে একজন রিপোর্টার একজন জার্নালিস্টের সাথে এরকম ব্যবহার করা তোর উচিত হয়নি, কিন্তু সে খুবই রেগে গিয়ে বলে আমি ওর সাথে যা ইচ্ছা তাই করবো, তোর কি। এরপরে দেখা যায় যে আমাদের শোক তার ভাইকে ফোন করে বলছে তোকে আমি 10 লাখ টাকা দেবো যদি তুই ওই হিরোর ব্যাপারে কিছু বাজি বের করে আনতে পারিস যা আমি কাগজে ছাপাতে পারি, কারণ কি ওই হিরোর নাম আমি বদনাম করতে চাই। এবার এইসব শোনার পরে তার বন্ধু মানে তার ভাই ভাবে যে ঠিক আছে 10 লাখ টাকার জন্য সব করব। এবার দেখা যায় সে তার একটা নতুন বন্ধুর সাথে কথা বলছে। এই বন্ধুকে সে জিজ্ঞাসা করছে আমার দিদি তো একজন রিপোর্টার, সে খুব কাজ করে। আচ্ছা, তখন ও বলছে তাহলে তোর ভাই কী করে বলতো। এবার এই নতুন ছেলেটাকে সে যখন এই প্রশ্নটা জিজ্ঞাসা করলো সে বললো আমার ভাই একজন ডিটেকটিভ। এরপর দেখা যায় তার ভাই অন্য কেউ না, তার ভাই অ্যাকচুয়ালি হিরো জুন। এরপরে পরের দিন দেখি যে আমাদের জুনের ব্যাপারে শোক প্রচণ্ড খারাপ খারাপ জিনিস অনলাইনে অলরেডি পাবলিশ করে দিয়েছে। জুন দেখতে পায় সে অনেক মাস আগে, অনেক মাস না অ্যাকচুয়ালি অনেক বছর আগে প্রেম করেছিল এবং সেই প্রেমের খবরই আমাদের শোক অনলাইনে পোস্ট করে দেয়। এই জন্য তার বস তাকে অনেক বকে। পরে দেখা যায় একটা ইভেন্টে আমাদের শোক যায় এবং সেখানে আমাদের জুন যায় চিফ গেস্ট হিসেবে। তো জুন লোককে বলে শোককে ওখান থেকে বের করে দেয় এবং এতে শোকের খুবই অপমান বোধ হয়, কিন্তু আমাদের জুন তো খুব মজা নেয়। শোক পরে গিয়ে আমাদের জুনের একটা পোস্টারে জম্বের ঘুষি মারে এবং তার যত রাগ ছিল সে সব রাগ সে সেই পোস্টারেই দেখিয়ে দেয়। জুন তখনই ভেবে নিয়েছিল ওই পোস্টারকে মারতে মারতে যে ও বাড়ি গিয়ে এই ব্যাপারে অনলাইনে কিছু না কিছু লিখবে আর জুনকে বদনাম করে ছাড়বে। তো সে দিন রাত খেটে জুনের ব্যাপারে তার যত ওপিনিয়ন ছিল যত রাগ ছিল সব লিখে ফেলে এবং লিখে ফেলে সকাল হতে না হতেই সেটাকে গিয়ে আপলোড করে দেয়। পরের দিন আমরা দেখি ওয়ার্কআউট করতে করতে জুন জানতে পারে যে তার ব্যাপারে অলরেডি শোক অনেক খারাপ জিনিস লিখেছে এবং অনলাইনে সবাই জুনকে অনেক খারাপ কথা বলছে। তো জুন বলে একটা মিটিং ফিক্স কর। তো আমরা দেখি যে শোক এবং তার বস এবং জুন এবং তার বন্ধু মিলে একটা মিটিং রাখে। সেই মিটিংয়ে সবাই কথা বলছে এবং জুনের হিসাব মতো কিছু হচ্ছিল না। জুন অনেক রেগে যাচ্ছিল কারণ কি শোক ওকে একবারও সরি বলছিল না। তো জুন উঠে রেগে যায় এবং শোককে বলে যে তোমার মতো খারাপ মেয়ে আমি দেখিনি। আর শোকও বলে যে আমার তো তোমার থেকে কিছু শোনারই ইচ্ছা নেই, তুমি খারাপ এবং তোমরা সবাই খারাপ। তো জুন আর শোকের মধ্যে প্রচণ্ড ঝামেলা শুরু হয় এবং এই ঝামেলা তার বসও থামাতে পারছে না এবং নাই জুনের বন্ধু থামাতে পারছে। তো শোক সেখান থেকে রেগে বেরিয়ে যায়। এমন অবস্থাকে সামলাতে না পেরে সবাই চুপচাপ বসে থাকে এবং সবাই অলরেডি বুঝে গেছে যে না, অবস্থা আরও খারাপ হবে, কারণ কি এদের সম্পর্ক আরও খারাপ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তো শোকের বস এবং জুনের বন্ধু একে অপরের দিকে তাকিয়ে থাকে। আমাদের জুন পরের দিন একজন ডাইরেক্টরের সাথে কথা বলতে চায়।
কোনো নতুন প্রজেক্ট নিয়ে, যাতে ওকে ডিটেকটিভ ছাড়াও অন্য কোনো একটা প্রজেক্টে কাজ দেওয়া হয়। কিন্তু সেখানেও সে মুখ কালো করে বাড়ি ফেরে, কারণ কি ডাইরেক্টর তার জন্য রেডি ছিলেন না। তো আমরা বাড়ি গিয়ে দেখি যে আমাদের জুন এখন ব্রাশ করছে, খুবই রেগে। সে চাইছিল ব্রাশ করতে করতে মুখ ধুতে ধুতে তার মন যেন ভালো হয়ে যায়, কিন্তু আদতে এরকম কিছুই হচ্ছিল না, বরঞ্চ সে আরও বেশি চিড়চিড়া হয়ে যাচ্ছিল। ওইদিকে আমাদের শোক এখন বসে বসে দেখছে আমাদের জুনের একটা সিরিজ। তার আগে ধারণাই ছিল না যে জুন এত ভালো অ্যাক্টিং করে, এবং সেই সিরিজটা একবার দেখা শুরু করতেই না করতে সেখান থেকে দিন থেকে রাত হয়ে যায়, এবং দিন থেকে রাত সে শুধু তাকেই দেখে যাচ্ছিল, জুনকে, এবং আস্তে আস্তে সে জুনের প্রেমে পড়ে যায়। নেক্সট ডে সে চলছিল, কিন্তু তার চোখে শুধু জুনই ভাসছিল। সে যাই করুক না কেন জুনের কথাই তার বারবার মনে আসছিল। সে সত্যিকারেই এবার জুনের প্রেমে পড়ে যায়। অ্যাকচুয়ালি সে একজন ফ্যান হয়ে যায়, এবং যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল তখনই দেখতে পায় যে জুন ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে, এবং জুনকে দেখে তার সেই সিরিজের কথা মনে পড়ে যায়। এবং তখন জুন তার সামনে আসে এবং এসে হাসে, আর সত্যি বলতে গেলে শোকও তার দিকে তাকিয়ে থাকে। তখন জুন তাকে বলে যে সে তার সাথে কিছু কথা বলতে চায়, আর এটা শুনে আমাদের শোক অবাক হয়ে যায়। মানে শোক আর জুনের রিলেশনশিপ এখন থেকে একটু পাল্টে যাবে, কারণ কি আমাদের শোক এখন জুনের প্রেমে পড়ে গেছে। নেক্সট এপিসোডেই দেখা যাবে যে এদের সাথে কী হয়। এখনের জন্য টাটা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।